আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। সবাই ক্লাসে জয়েন করে কমেন্ট করে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা। হুম। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানায় দাও। ওকে, ওকে, সবাই একটু ক্লাসটা জয়েন করে ফেলো আর সবাই একটু শেয়ার করে দাও। যারা আছো সবাই ক্লাসটা শেয়ার করে দিবা। হ্যাঁ, তোমাদের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে হচ্ছে ক্লাসগুলো শেয়ার করে দিবা। গ্রুপ বলতে তোমাদের হচ্ছে ধরো কলেজের গ্রুপ আছে, কলেজের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো। তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার করতে পারো। সবাই ক্লাসটা দেখে উপকৃত হতে পারলো। ঠিক আছে, সবাই যাতে ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। ওয়ালাইকুম আসসালাম হিয়ানুর, ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া সৈকত, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসে ক্লাসটা শুরু করে দিবা। ওকে, আর বিভিন্ন গ্রুপগুলোতে একটু কাইন্ডলি শেয়ার করে দাও। সবাই একটু কাইন্ডলি শেয়ার করবা। হ্যাঁ, শেয়ার করে ডান লিখো যে শেয়ার ডান। সবাই একটা শেয়ার দিয়ে ডান লিখে দাও যে শেয়ার ডান। এবি আলিম, আলহামদুলিল্লাহ। ওকে, সবকিছু ক্লিয়ার, সবকিছু দেখা যাচ্ছে সুন্দর মতো, সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার। তাসকিনা আক্তার, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে, তো ব্যষ্টিক অর্থনীতির তৃতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের কি ছিল? চাহিদা ও যোগান স্থিতিস্থাপকতা। ইতিমধ্যে আমরা 4টা ক্লাস করেছি। সেই 4টা ক্লাসে কিন্তু আমাদের অলরেডি হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতাটা ক্লিয়ার হয়ে গেছে। আর চাহিদা স্থিতিস্থাপকতার একেবারে মূল যে বিষয়গুলো ছিল, যেখান থেকে প্রশ্ন বারবারই আসে, সেই টপিকগুলো আমরা সব ক্লোজ করেছি। এবং নতুন ধারায় যদি সৃজনশীল আকারেও প্রশ্ন আসে সেগুলো আমরা কমপ্লিট করেছি। প্রমাণ, রেখা থেকে স্থিতিস্থাপকতা নির্ণয়, বিভিন্ন ধরনের প্রশ্ন, এগুলো সব আমরা সমাধান করেছি। আজকে হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। যোগান স্থিতিস্থাপকতা থেকে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না, বাট তারপরে হচ্ছে আমরা পড়ে ফেলবো। সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা যাচ্ছে না? ওকে, দাঁড়াও, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? সাউন্ড এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমার তো মনে হয় যে শোনা যাওয়ার কথা। শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? ওকে, প্রবলেম হইলো বললো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের যোগান স্থিতিস্থাপকতা নিয়ে আমরা আলোচনা করব। তো ইতিমধ্যে চাহিদা স্থিতিস্থাপকতার ক্লাসগুলো যারা করো নাই, ঠিক আছে, যারা মিস করেছো, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, এই 3টা চ্যাপ্টারের ক্লাস যারা মিস করেছো, আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই তুমি আমাদের এই পেজে দেখবা বিভিন্ন
লিংক আছে, এই লিংকে গেলেই দেখবা যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গেলেই হচ্ছে তুমি সবগুলা ক্লাস পেয়ে যাবা, সিরিয়ালি পেয়ে যাবা। আমি প্লেয়ার লিস্ট করে রাখছি, প্রত্যেকটা চ্যাপ্টারে প্লেয়ার লিস্ট করে দেওয়া আছে। অহেতুক কোনো কিছু নাই, যতটুকু দরকার অতটুকুই পড়ানো হয়েছে, ঠিক আছে? যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে ঠিক ওইটুকুই পড়ানো হয়েছে। তো সুতরাং কেউ অহেতুক ঝামেলা নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আর একটু বলে রাখি, তোমরা সবাই যেহেতু আসছো একটু বলে রাখি, তোমাদের প্রথম বর্ষের যেহেতু এখন আর বেশি দিন নাই, হয়তো এভারেজ 3 মাস সময় পাবা, একেবারে পাক্কা 3 মাস। যারা ব্যাক বেঞ্চার আছো, এই জন্য আমি তাদের নাম অনুসারে ব্যাক বেঞ্চার ব্যাচ 1, ঠিক আছে? এইরকম ব্যাচ আমি কখনোই লঞ্চ করি না, বাট এবার প্রথম, ঠিক আছে? 3 মাসের টার্গেট, বাট এর আগেই শেষ হয়ে যাবে। রেগুলার ক্লাস থাকবে, সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে। ম্যাথ, পরিসংখ্যান আর এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আর বেস্টিক পুরোপুরি ফ্রি। বেস্টিক এই যে ক্লাস করাচ্ছি এগুলাই ওই ব্যাচের ক্লাস, ঠিক আছে? এগুলাই হচ্ছে ওই ব্যাচের ক্লাস, বেস্টিক অর্থনীতি। এটা ফুললি ফ্রি সবার জন্য। এই লাইভ ক্লাস 10টা বাজে, এটা লাইভ ক্লাস সবার জন্য ফ্রি থাকবে। ম্যাথ, পরিসংখ্যান, সামষ্টিক অর্থনীতি, এই তিনটার যদি কেউ ভালো প্রিপারেশন না নিয়ে থাকো, গুছানো প্রিপারেশন নাও নাই, এর ইতিপূর্বে সময় চলে গেছে, বাট পড়বা বইলেও পড়ানো হয় নাই, মানে কামব্যাক করাটা হয় নাই আর কি, পড়া কামব্যাক করতে পারো নাই, ঠিক আছে? তাদের জন্য এই কোর্সটা তারা জয়েন করতে পারো। আর কারা জয়েন করতে পারো? যারা অলরেডি প্রথম বর্ষে, যাদের হচ্ছে ইমপ্রুভ আছে, এই অল্প দিনে ইমপ্রুভটাকে কাটায় উঠতে চাও, ঠিক আছে? ইমপ্রুভ আছে, অল্প দিনে ইমপ্রুভটাকে কাটায় উঠতে চাও। 2 বছর 3 বছর পরীক্ষা দিয়েছো ম্যাথে, তারপরেও পাস করতে পারো নাই। পরিসংখ্যানে 2 বছর 3 বছর যাবত পরীক্ষা দিচ্ছ, তারপরেও পাস করতে পারো নাই। তাদের জন্য এই ব্যাচটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? এই ব্যাচের ফি, ক্লাস শুরু হবে কবে আমি এটা বলে দেই। ক্লাস শুরু হবে 20 এপ্রিল। ক্লাস শুরু হবে 20 এপ্রিল। এর মধ্যে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সবগুলো ক্লাস এই সিক্রেট গ্রুপে এরকম কি থাকবে, এরকম লাইভ ক্লাস হবে। যার যত সমস্যা আছে সমস্যা সমাধান করা হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হবে। কোনো ধরনের ভুজুং বাজুং ক্লাস না, একেবারে চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে তোমরা কি পাবা? তোমরা বিভিন্ন সূত্র, বিভিন্ন প্রশ্ন ব্যাংক পাবা। তারপরে হচ্ছে যারা একেবারে গুছানো প্রিপারেশন নাও নাই, তারা এটা পড়লে একদম গুছানো একটা প্রিপারেশন হবে। আল্লাহ মানে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর আমার পড়ানো সম্পর্কে যদি কারোর কোনো কোশ্চেন থাকে যে আপনার পড়া বুঝি না বা হচ্ছে কেমন পড়ান সেটা জানি না, সেটা তোমরা আমার এই ক্লাসগুলো দেখলেই বুঝতে পারো। তার জন্য আমি চেষ্টা করব ম্যাথের 2টো ক্লাস, পরিসংখ্যানের 2টা ক্লাস, সামষ্টিকের 2টা ক্লাস ফ্রি ক্লাস দেওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? এর মাঝখানে আমরা এই 2টা করে ফ্রি ক্লাস দিয়ে দিব, তাহলে তোমরা যাচাই করে ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আর কোর্স ফি হচ্ছে মূলত এটার 1500 টাকা হয়, আর এটার 1500 টাকা, আর এটার হচ্ছে 1000 টাকা। তো টোটাল হয়ে যায় 4000 টাকা, অনেক বেশি হয়ে যায়। তাদের জন্য 3 সাবজেক্ট যদি কেউ একসাথে ভর্তি হও, আলাদা আলাদা ভর্তি হইলে এই ফি। আর যদি 3 সাবজেক্ট কেউ ভর্তি হও একসাথে, তাহলে তার জন্য 3000 টাকা, এর নিচে হবে না। আর ডিসকাউন্ট বলতে এটাই ডিসকাউন্ট, ঠিক আছে? আর আমি কোয়ালিটি প্রোভাইড করি, দ্যাটস ওয়াই হচ্ছে এটাই হচ্ছে আমার ফি, এবং এই ফি দিয়েই হচ্ছে আমি কোর্স করিয়ে থাকি, ঠিক আছে? তো সবাই এটুকু মনে রাখো, যদি কেউ কোর্সটা করার সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে অবশ্যই পেজে মেসেজ করবা, যোগাযোগ করবা, আমি ডিটেলস বলে দিব, ওকে? তাহলে আসো এবার আমরা যোগান স্থিতিস্থাপকতায় চলে যাই। যোগান স্থিতিস্থাপকতা আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই অ্যাক্টিভলি খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও।
ওকে, সবাই একটু শেয়ার করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে দাও। ওকে ভাইয়া, তোমার কথাগুলো শোনা যাচ্ছে না, তুমি একটু কাইন্ডলি হচ্ছে তোমার সাউন্ডটা চেক করো। সবার সাউন্ড মোটামুটি ক্লিয়ার আসতেছে, বাট তোমার সাউন্ডটা আসতেছে না, দ্যাটস ওয়াই হচ্ছে তুমি একটু ই করো। যোগান, যোগান স্থিতি স্থাপকতা। যোগান স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়? যোগান স্থিতিস্থাপকতা বলতে বোঝায় যে যোগান কার উপরে নির্ভরশীল? আমরা জানি চাহিদা এবং যোগান সবচেয়ে বেশি নির্ভরশীল হচ্ছে দামের উপরে। কার উপরে? দামের উপরে। তার মানে দামের যদি পরিবর্তন হয়, যোগানেরও কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। বিক্রেতার উপরে এটা প্রভাব বিস্তার করে। দ্যাটস ওয়াই আমরা কি লিখবো? স্থিতিস্থাপকতা মানে কি? একটা চলকের আপেক্ষিক পরিবর্তনের ফলে আরেকটা চলকের যদি আপেক্ষিক পরিবর্তন হয়, এই দুইটার অনুপাতই হচ্ছে কি? স্থিতিস্থাপকতা। তাহলে দেখো এবার কি হবে? যোগানের অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন হয়, আপেক্ষিক পরিবর্তন হয়, তাদের অনুপাতকে যোগান স্থিতি স্থাপকতা বলে। তাহলে সংজ্ঞাটা দেখো, চাহিদা স্থিতিস্থাপকতার সাথে অনেকটাই মিল আছে, শুধুমাত্র এখানে যোগান ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যারা আগে ক্লাসগুলো করেছো তারা এটা অনেক ভালো করে ধরতে পারছো। তাহলে এইটুকু সবাই বুঝতে পারলা কিনা? বুঝতে পারলে ডান লিখে দাও। এটুকু সবাই বুঝলে ডান লিখে দাও। এটুকু সবাই বুঝলে ডান লিখে দাও। এটুকু সবাই বুঝতে পারলে ডান লিখে দাও। যদি চাহিদা স্থিতিস্থাপকতা কেউ ভালো বুঝো তাহলে এটা তাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। এবার যোগান স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটা কিভাবে হয় সেটা একটু দেখি আমরা। ঠিক আছে, সূত্রটা কিভাবে হয় দেখি। ওকে, ডান। দেখো, আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র লিখছিলাম, তাহলে সূত্রটা কি হবে? ঠিক সিমিলার ওইটার মতোই। এখানে হবে যোগানের আপেক্ষিক পরিবর্তন, আর এটা হবে দামের আপেক্ষিক পরিবর্তন। ওকে, তাহলে আপেক্ষিক পরিবর্তনটাকে যদি আমরা ভাঙাইতে চাই তাহলে কিভাবে ভাঙাইতে পারি? ভাঙাইতে পারি এভাবে, পরিবর্তিত যোগান ভাগ হবে প্রাথমিক যোগান। তাহলে পরিবর্তিত যোগানকে লেখা হয় ডিকিউএস, ডিকিউএস, আর প্রাথমিক যোগানকে লেখা হবে শুধুমাত্র কিউএস, কোয়ান্টিটি অফ সাপ্লাই। কিউএস দ্বারা কি বোঝায়? যোগানের পরিমাণ। কিউএস দ্বারা কি বোঝাবে? যোগানের পরিমাণ। ওকে, এটা একটু ভালো করে মনে রাখবা। কিউএস দ্বারা কি বোঝাবে? যোগানের পরিমাণ, কোয়ান্টিটি অফ সাপ্লাই, কোয়ান্টিটি অফ সাপ্লাই। এবার এটাকে যদি ভাঙি তাহলে এটাও এরকম হবে, পরিবর্তিত দাম, পরিবর্তিত
দাম ভাগ হচ্ছে প্রাথমিক দাম। পরিবর্তিত দাম হচ্ছে ডিপি, আর প্রাথমিক দাম হচ্ছে শুধু পি। প্রাথমিক দাম হলো কি? শুধু পি। এইটুকু আশা করি সবাই ক্লিয়ার। এইটুকু ক্লিয়ার হলে আমরা এই পাশে আসব। দেখো এই যে জায়গাটুকু আছে, এই লাইনটা, এটা প্রথমে আছে ভাগাকারে, এটা আছে, আমি এটাই লিখব ডি কিউএস বাই হচ্ছে শুধু কিউএস ভাগ কি লিখব? ডিপি বাই হচ্ছে শুধু পি। তাহলে এবার দেখো ডি কিউএস এটাকে রাখলে, শুধু কিউএস রাখলে, এই গুণ ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ চিহ্ন দেই, তাহলে পরের যে রাশিটা আছে সেটা উল্টিয়ে যায়। উল্টিয়ে যাওয়া মানে হচ্ছে নিচেরটা উপরে চলে গেল, উপরেরটা নিচে চলে আসলো। এবার এই ডেল্টা গুলো একসাথে করে ফেললাম, ডি কিউএস বাই হচ্ছে ডিপি ইন্টু পি বাই কিউএস। এটাই হচ্ছে আমাদের যোগান স্থিতিস্থাপকতা সূত্র, ডি কিউএস বাই হচ্ছে ডিপি ইন্টু পি বাই কিউএস। ক্লিয়ার এটুকু? এই হচ্ছে আমাদের যোগান স্থিতিস্থাপকতার সূত্র। এইভাবে হচ্ছে নির্ণয় করতে হয়। যোগান স্থিতিস্থাপকতা কাকে বলে ব্যাখ্যা করো বললে আমরা যোগান স্থিতিস্থাপকতার সংজ্ঞা লিখব এবং হচ্ছে এই সূত্রটা বিস্তারিত লিখে দিব। এইটুকু সবাই ক্লিয়ার হলে আমরা ডান লিখে দিব। ক্লিয়ার হলে সবাই একটু ডান লিখে দাও। একটু সবাই শেয়ার করে দিবা ক্লাসটা। ওকে, সবাই একটু শেয়ার করে দাও। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। কেউ যদি লিখতে প্রবলেম হয় স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে যাতে হচ্ছে নোট করে নিতে পারো। ঠিক আছে, পরবর্তীতে যাতে নোট করে নিতে পারো। ডান সবার? সবার কি এটুকু ডান? ডান হলে আমরা সামনের দিকে চলে যাব। ওকে, ডান ডান, আমরা সামনের দিকে চলে যাব। একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এখান থেকে একটা প্রশ্ন আসতে দেখা যায়, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। দেখো প্রশ্নটা কি ছিল, কি হয়, আমরা চাহিদার ক্ষেত্রে পড়ে আসছিলাম স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা। আর এখানে পড়ব আমরা স্থিতিস্থাপক যোগান ও অস্থিতিস্থাপক যোগান বলতে কি বুঝো? ঠিক আছে, বা ব্যাখ্যা করো। কি বুঝো লিখতে পারো, অথবা লিখতে পারো যে ব্যাখ্যা করো, চিত্র সহ দিতে পারে, ব্যাখ্যা করো চিত্র সহ। ঠিক আছে, চিত্র সহ। এইভাবে করে হচ্ছে প্রশ্ন তৈরি করতে পারে, এইভাবে করে তোমাদের প্রশ্ন দিয়ে দিবে। তাহলে সেখান থেকে আমাদের অ্যান্সারটা কিভাবে আমরা লিখতে পারি, দেখো আমি যা পড়াচ্ছি এইগুলো যদি তোমরা হুবহু যেই স্টেপ বাই স্টেপ লেখাচ্ছি এইগুলো লিখতে পারলে তোমার এ প্লাস পাবা। ব্যাচটিকে ফেল করা তো দূরে থাক, ব্যাচটিকে নাম্বার হাত দেওয়াটাই অনেক টাফ হয়ে যাবে আমি যেভাবে দিচ্ছি। ঠিক আছে, আর তোমরা যদি ফাঁকি ঝুঁকি পড়াশোনা করো, ভাই ওই যে পরীক্ষার আগে সাজেশন কোনটা কিনবো, একটা সাজেশন পড়ি তুমি এ প্লাস পেয়ে যাবা, ওই আশা বাদ দিয়ে দাও, ওই দিন শেষ। ঠিক আছে, ওই দিন এখন আর নাই। এখন তোমাকে পাই টু পাই বুঝে ব্যাচটিকে সবচেয়ে বেশি ফেল করে। ইভেন ব্যাচটিকে ফেল করলে এই ফেল উঠাইতে 4 বছরেও পারে না। এমন অনেক তোমার বড় ভাইদের সাথে যোগাযোগ করে দেখো, তোমাদের সাথে পরীক্ষা দিছে, এমন 3rd ইয়ার 4th ইয়ারের বড় ভাইরা তোমাদের সাথে পরীক্ষা দিয়ে আসছে, এরকমও দেখবা। ঠিক আছে, দ্যাটস ওয়াই তোমাদের এটাতে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। ম্যাথ, পরিসংখ্যান, ব্যাস্টিক এই তিনটাতে ফেল করলে বাঁচন নাই। সামষ্টিকে উঠে যাওয়া যায়, কিন্তু ব্যাস্টিকে, ম্যাথ, পরিসংখ্যান এগুলাতে উঠে যাওয়া কঠিন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো তাহলে স্থিতিস্থাপক যোগান, এটা নিয়ে আমরা লিখি প্রথমে। স্থিতিস্থাপক মানে কি? মানে দাম যেই হারে পরিবর্তন হবে
যোগান তার থেকে বেশি হারে পরিবর্তন হবে। স্থিতিস্থাপক মানেই হচ্ছে বেশি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যোগানের অন্যান্য অবস্থা স্থির থেকে দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি তার থেকে বেশি হারে পরিবর্তিত হয়, তাকে কি বলা হবে? স্থিতিস্থাপক যোগান। স্থিতিস্থাপক যোগান, তাকে কি বলা হবে? স্থিতিস্থাপক যোগান। যেমন ধরো এটাকে যদি আমি একটা সূচির সাহায্যে দেখাই, তাহলে দাম আর হচ্ছে যোগানের পরিমাণ। দাম ধরো যে কোনো একটা দ্রব্যের যোগানের সাথে দামের সম্পর্ক কিরকম? সমমুখী। যোগানের সাথে দামের সম্পর্ক কিরকম? সমমুখী। সমমুখী কেমন? ধরো যে দাম 10 টাকা থেকে যদি 20 টাকা হয়, যোগান কি করবে? যোগান ধরো যে 10 টাকা অবস্থায় ছিল 50, 20 টাকা হওয়ায় এটা হয়ে গেল 120। হয়ে গেল কত? 120। এখানে দামও বাড়তেছে, যোগানও বাড়তেছে। এটা কি বলা হয়? কি এটা কি বলা হয়? আমাদের সমমুখী সম্পর্ক। আর এখানে দেখো 10 টাকা থেকে 20 টাকা হওয়া মানে হচ্ছে 100% পরিবর্তন হওয়া, আর 50 টাকা থেকে 120 হওয়া মানে হচ্ছে 100% এর থেকেও বেশি পরিবর্তন হওয়া। 100% থেকে কি হওয়া? বেশি পরিবর্তন হওয়া। তাহলে যোগান এখানে বেশি পরিবর্তিত হচ্ছে, দাম যেই হারে পরিবর্তিত হচ্ছে, যোগান তার থেকেও বেশি পরিবর্তিত হচ্ছে। এজন্য এটাকে বলা হবে কি? এজন্য এটাকে বলা হয় স্থিতিস্থাপক যোগান। এজন্য এটাকে কি বলা হয়? স্থিতিস্থাপক যোগান। এখন এটাকে যদি আমরা চিত্রের সাহায্যে দেখাইতে চাই, কিভাবে দেখাইতে পারবো? এই যে ধরো যে এখানে হচ্ছে দাম, এখানে হচ্ছে যোগানের পরিমাণ। দাম এবং যোগানের পরিমাণ। দাম হচ্ছে কত? 10 টাকা টু 20 টাকা। আর এখানে যোগান হচ্ছে কত? 50, 100, আর এখানে ধরো যে 120। এখানে নিলাম কত? 120। দাম 10 টাকা হলে যোগান হচ্ছে 50, ঠিক আছে? দাম 20 টাকা হলে সেটা হয়ে যায় 120। তাহলে এই যে রেখাটা হইল, এটা কি বলা হবে? স্থিতিস্থাপক যোগান রেখা। এটা কি বলা হয়? কি? স্থিতিস্থাপক যোগান রেখা। দেখো রেখার ঢালটা একটু কম, ঢালটা একটু কি কম, বেশি খাড়া না। যখন ঢালটা একটু কম হবে তখনই সেটাকে বলা হবে স্থিতিস্থাপক যোগান। এটুকু সবাই ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার হলে ডান লিখো। এটুকু সবাই ক্লিয়ার হলে ডান লিখো। হ্যাঁ, ব্যয় তত্ত্ব এবং উৎপাদন তত্ত্ব এরপরে আস্তে আস্তে আসবে, ঠিক আছে? সব ধরনের ক্লাসে দেওয়া হবে, ফুল বই কমপ্লিট করা হবে, কোনো টেনশন নেই। ফুল বই কমপ্লিট করানো হবে, এমন না যে শুধু এটুকু পরে আমি ছেড়ে দিব, একেবারে ফুল কমপ্লিট করাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা এই বছরের সকল স্টুডেন্টদের জন্য ফ্রি। ওকে, এটুকু ডান সবার? সবাই এটুকু বুঝতে পারছো? বুঝতে পারলে ডান লিখে দাও। কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি যে স্থিতিস্থাপক যোগান কোনটা হবে? দামের কম পরিবর্তন হলেও চাহিদা যোগানের বেশি পরিবর্তন হয়। দাম যে হারে পরিবর্তন হবে, যোগান তার থেকে বেশি হারে পরিবর্তন হবে। এটাকে বলবো আমরা হচ্ছে স্থিতিস্থাপক যোগান। এবার আমরা যাই অস্থিতিস্থাপক যোগান। দেখো এইটা পারলে অস্থিতিস্থাপক যোগান কত সোজা। এখানে আমরা লিখব কি? দাম যে হারে পরিবর্তিত হয়, যোগান যদি তার থেকে কম হারে পরিবর্তিত হয়। এখানে বেশি ছিল, এখানে হবে হচ্ছে কম হারে পরিবর্তিত হয়, তাকে
অস্থিতিস্থাপক যোগান বলে। তাকে কি বলা হবে? অস্থিতিস্থাপক যোগান। দেখো সংজ্ঞাটা সেম থাকবে, শুধু পরিবর্তন হয়েছে এইটুকু, এইটুকু পরিবর্তন। এখানে ছিল বেশি, এখানে হবে কম। ঠিক আছে, ছিল বেশি, এখন হবে কম। তো এখানে কিভাবে আমরা এই করব? দেখো দাম 10 টাকা থেকে 20 টাকা হওয়ায় এটা যে হারে পরিবর্তন হচ্ছে, এখানে ধরো যে বাড়লো হচ্ছে 60, 50 থেকে মাত্র হইলো 60, 50 থেকে কত হইলো? মাত্র হইলো 60। এটাকে বলবে অস্থিতিস্থাপক যোগান। এটাকে বলা হয় কি? অস্থিতিস্থাপক যোগান। যেমন ধরো চিত্রের সাহায্যে যদি আমি দেখাই, পি এবং কিউএস, পি এর মান হচ্ছে 10, 20, আর কিউএস এর মান হচ্ছে 50 আর হচ্ছে 60। তাহলে 10 টাকা হলে এটা হবে 50, 20 টাকা হলে এটা হবে 60। দেখো এই যে এ এবং বি বিন্দু হইলো, এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা হয় এটাই হচ্ছে যোগান রেখা। আর এটা পূর্বের তুলনায় আগেরটা ছিল এরকম, রেখাটা ছিল এরকম, কিন্তু এটা হচ্ছে অনেকটা খাড়া, এটা ঢালটা অনেক বেশি। দ্যাটস ওয়াই এটাকে বলা হবে অস্থিতিস্থাপক যোগান রেখা। এটাকে বলা হয় কি? অস্থিতিস্থাপক যোগান রেখা। ক্লিয়ার? আরেকটু জিনিস নোট করে নাও, আরেকটু কথা নোট করে নাও। কথাটা হচ্ছে লিখবা স্থিতি স্থাপক যোগান, যোগানে স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা মান 1 থেকে বড় হয়, অর্থাৎ ইএস গ্রেটার দেন 1 হয়। ইএস গ্রেটার দেন কি হবে? 1 হবে। আর অস্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি, অস্থিতিস্থাপকতার ক্ষেত্রে, অস্থিতিস্থাপকতা যোগান এর ক্ষেত্রে স্থিতি স্থাপকতার মান 1 চেয়ে ছোট হয়, ছোট হয়, অর্থাৎ ইএস লেস দেন 1 হয়, ইএস লেস দেন 1 হয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো এইটুকু কমপ্লিটলি বুঝতে পারছো কিনা? এই প্রশ্নের অ্যান্সারটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখে দাও, ক্লিয়ার হলে ডান লিখে দাও। সবাই এটা ক্লিয়ার হলে ডান লিখে দাও। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেব। হ্যাঁ, এই ক্লাসটা যদি এর পরবর্তীতে কেউ না পাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলের লিংকটাও হচ্ছে আমাদের প্রথম কমেন্টে দেওয়া আছে। কেউ যদি চাও যে আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে, ওই কমেন্টে লিংকে গিয়ে হচ্ছে ইউটিউব চ্যানেলটা দেখে আসতে পারো এবং সবাই সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, ডান, ক্লিয়ার? ওকে, দেখো তাহলে যোগান স্থিতিস্থাপকতা থেকে আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেটাও আমরা আজকে শেষ করে দিব। দেখো এটাই লাস্ট। যোগান স্থিতিস্থাপকতায় এর থেকে বেশি কোশ্চেন আসতে দেখা যায় না এবং আসেও নাই কখনো। ঠিক আছে, আর আসার সম্ভাবনাও নাই, আর এর বেশি পড়াশোনাও নাই। যোগান স্থিতিস্থাপকতায় এর থেকে বেশি পড়াশোনাও নাই। দেখো স্ট্র্যাটেজিক্যালি যদি পড়ো তাহলে পড়া কম, আর যদি গড়বাধব নিয়মে পড়ো, প্রত্যেক প্রশ্ন আলাদা আলাদা করে পড়তে যাও, তখন অনেক পড়া। ঠিক আছে, আর যদি চিন্তা করো টপিক বুঝে পড়বা, তখন তোমার পড়া এমনিতেই কমে যায়। ঠিক আছে, একই টপিক থেকে বারবার ঘুরে পেঁচে প্রশ্ন করে। দ্যাটস ওয়াই এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো,
যোগান স্থিতিস্থাপকতার পরিমাপের সূচক সংখ্যা সূচক পদ্ধতি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটাও আসতে দেখা যায়। যোগান স্থিতিস্থাপকতা পরিমাপের সংখ্যা সূচক পদ্ধতি ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটাও আসতে দেখা যায়। তো এই প্রশ্নটাও আমরা সমাধান করে দেব। ওকে, রেডি সবাই? ওকে, ডান। সংখ্যাসূচক পদ্ধতি থেকে যোগান স্থিতিস্থাপকতাকে 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে একক বা একের সমান, ঠিক আছে, বা একক স্থিতিস্থাপকতা অর্থাৎ ES equal to 1। 2 একক অপেক্ষা বড় স্থিতিস্থাপকতা অর্থাৎ ES greater than 1। আরেকটা হচ্ছে 3 নাম্বার একক অপেক্ষা ছোট স্থিতিস্থাপকতা অর্থাৎ ES less than 1। আরেকটা হচ্ছে 4 নাম্বার শূন্য যোগান স্থিতিস্থাপকতা বা শূন্য স্থিতিস্থাপকতা বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান কেমন হয়? ES equal to 0 হলে, ES equal to 0। আর 5 নাম্বার হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা কিরকম হয়? ES equal to infinity। ES equal to infinity। এই 5 ধরনের স্থিতিস্থাপকতা রয়েছে। সংখ্যাসূচক পদ্ধতিতে স্থিতিস্থাপকতা এই 5 ধরনের। এখন আমাদের এই 5 ধরনের স্থিতিস্থাপকতা কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। 5 ধরনের স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করলে এই প্রশ্নটা কমপ্লিট। ওকে, তাহলে আমি তোমাদেরকে একটা ট্রিক্স দেখাবো। ট্রিক্সটা হচ্ছে একটা ভালো করে পড়ে, একটা যদি তুমি ভালো করে বুঝো, এখান থেকে একটা যদি ভালো করে বুঝো, তুমি একেবারে 5টা লিখতে পারবা। 5টা স্থিতিস্থাপকতা তুমি লিখতে পারবা। ঠিক আছে, তা দ্যাটস ওয়াই একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে একটু মনোযোগ দিবা সবাই। আমি একটা লিখবো, বাকিগুলো তোমরা নিজেরাই বানাবা। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে তোমাদের নিজেরাই বানাই নেবা। আমি একটা দেখাচ্ছি শুধু, কি হয় দেখো। সংজ্ঞাটা একই নিয়মে সবগুলো সংজ্ঞা হবে। দ্যাটস ওয়াই এটা একটু মনোযোগ দাও। দেখো, একক স্থিতিস্থাপকতা যোগানের অন্যান্য অবস্থা স্থির থেকে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন হয়
তা যদি একের সমান হয়, একের সমান হয়, তখন তাকে একক স্থিতিস্থাপকতা বলে। স্থিতিস্থাপকতা বলে। সংজ্ঞাটা ভালো করে খেয়াল করো, এখানে একক স্থিতিস্থাপকতা, একক স্থিতিস্থাপকতা মানে কি, যে যোগানের অন্যান্য অবস্থা স্থির থেকে দামের আপেক্ষিক পরিবর্তন দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন হয় তা যদি কার সমান হয়, একের সমান হয়, তখন সেটা হবে হচ্ছে আমার একক স্থিতিস্থাপকতা। সেটা কি হবে? একক স্থিতিস্থাপকতা। এখন এটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি, একটা সূচির মাধ্যমে ডিফাইন করি। দেখো, প্রথমত পি এবং কিউএস, দাম 10 টাকা থেকে 20 টাকা হলে যোগান যদি 50 থেকে 100 হয়, তাহলে এটা একক স্থিতিস্থাপকতা। কিভাবে? দেখো, এখান থেকে যদি আমি স্থিতিস্থাপকতার মান বের করি, ইএস ইকুয়াল টু ডি কিউএস বাই হচ্ছে ডি পি ইন্টু পি বাই কিউএস। দেখো, এটা বের করতে গেলে ডি বের করার সিস্টেম আমরা দেখেছি, তারপরে আরেকটু দেখে নাও। ডি কিউএস বের করার সিস্টেম হচ্ছে এই যে পরের অংশ থেকে পূর্বের অংশটা বিয়োগ করে দিব, তাহলে 100 মাইনাস হচ্ছে 50, আর নিচে হচ্ছে ডিপি, ডিপিও সেম, 20 থেকে 10 বিয়োগ করে দিব, 20 মাইনাস 10, আর শুধু পি হচ্ছে 10 আর শুধু কিউএস হচ্ছে 50। দেখো, এখানে যদি আমরা বিয়োগ করি, উপরে থাকে 50, নিচে থাকে 10 ইন্টু 10 বাই 50, যা আছে সব কাটাকাটি গেলে ইকুয়াল টু থাকে 1, অর্থাৎ ইএস ইকুয়াল টু হচ্ছে 1। এটা একক স্থিতিস্থাপকতা। এটা কি হলো? একক স্থিতিস্থাপকতা। ওকে, এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা এখান দিয়ে মনে হয় দেখা যায়নি, আমি একটু এখানে করে দিচ্ছি। দেখো, এখানে বিয়োগ করলে থাকে হচ্ছে উপরে 50, নিচে 10 ইন্টু এখানে 10, এখানে 50, তাহলে 10 এ 10 এ কাটা, 50 এ 50 এ কাটা 1, অতএব ইএস ইকুয়াল টু হচ্ছে 1, অর্থাৎ এটা একক স্থিতিস্থাপকতা। এটা কি হবে? একক স্থিতিস্থাপকতা। ক্লিয়ার সবাই? এটুকু ক্লিয়ার হলে ডান লিখে দাও। এই একটা দিয়ে আমরা বাকি সব বুঝে যাব, একটা দিয়ে আমরা 5টা কমপ্লিট করব। এটা বুঝতে পারলে ডান লেখো, বাকিগুলা আমরা এমনি বুঝে যাব। এটা বুঝলে ডান লিখে দাও। সবাই মনোযোগ দিয়ে আছে তো? সবার মনোযোগ আছে তো? হলে ডান লিখে দাও। ঠান্ডার যন্ত্রণা খুবই প্রকট। ওকে, ডান সবার? এইবার দেখো আমরা ট্রিক্সটা কিভাবে খাটাই। ঠিক আছে, আমরা ট্রিক্সটা কিভাবে খাটাই দেখো। ট্রিক্সটা খাটাবো কিভাবে, এর পরেরটা নাম পরিবর্তন করব। ডান সবার? ওকে, এর পরেরটা হচ্ছে নাম পরিবর্তন করব। নাম পরিবর্তন কি? এখানে হচ্ছে একক অপেক্ষা বড়, একক অপেক্ষা বড় স্থিতিস্থাপকতা, অর্থাৎ ইএস গ্রেটার দেন 1, ইএস গ্রেটার দেন 1। তাহলে এখানে ছিল কি? সব ঠিক থাকবে। এখানে ছিল কি? একের সমান, এখানে ছিল কি? একের সমান। ওকে, আরেকবার বুঝিয়ে দিব। ওকে, দেখো, এটার নাম ছিল প্রথমে কি? একক স্থিতিস্থাপকতা, অর্থাৎ আমাদের ইএস অর্থাৎ ইলাস্টিসিটি অফ সাপ্লাই এর মান হবে 1।
ইকুয়াল টু হবে 1। তাহলে যোগানের অন্যান্য অবস্থা স্থির থেকে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক পরিবর্তন হয় তা যদি একের সমান হয়, তা যদি কিসের সমান হবে? একের সমান হয়, তখন তাকে একক স্থিতিস্থাপকতা বলে। তাহলে দেখো এখানে আমরা একটা সূচি নিয়েছি। এরকম যদি হয় যে দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে 10 টাকা থেকে 20 টাকাতে যাচ্ছে, চাহিদা যোগানো ঠিক সেম একই হারে বৃদ্ধি পাচ্ছে, তার ফলে আমাদের কি হয়ে গেল? এটা একক স্থিতিস্থাপকতা। এই যে আমরা স্থিতিস্থাপকতার মানটাও এখানে বের করলাম, দেখো মান বের করার পরেও এটার মান কত আসছে? 1। কত আসছে? 1। তাহলে ইএস ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের একক স্থিতিস্থাপকতা। এটাই হলো কি? একক স্থিতিস্থাপকতা। তো এখন যদি আমরা 2 নাম্বারটা যাই, 2 নাম্বার হচ্ছে একক অপেক্ষা বড় স্থিতিস্থাপকতা। তার মানে এখানে কি হবে? এই যে ইএস এর মান অবশ্যই একের থেকে বড় হবে। ইএস এর মান কি হবে? অবশ্যই একের থেকে বড় হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? সব ঠিক থাকবে, যে যোগানের অন্যান্য অবস্থা স্থির থেকে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের আপেক্ষিক পরিবর্তন হয়, তা যদি একের থেকে বড় হয়, একের থেকে বড় হয়, তখন তাকে একক অপেক্ষা, তখন তাকে কি বলা হবে? দেখো এটা আমি মুছে ফেলতেছি। তখন তাকে একক অপেক্ষা বড় স্থিতিস্থাপকতা বলে। বড় স্থিতিস্থাপকতা বলে। ক্লিয়ার সবাই? এটা জাস্ট একটু ডিফারেন্স, জাস্ট অল্প একটু ডিফারেন্স, এইটুকুই, এর বেশি কিচ্ছু না। ঠিক আছে, শুধু আমরা চেঞ্জ করব এই জায়গায়, একক অপেক্ষা বড় বলবো, এককের থেকে বড় হয়। ঠিক আছে, একের থেকে এখানে কি হবে? বড় হবে, এইটুকু চেঞ্জ করব, আর এখানে নামটা চেঞ্জ করে দিব, জাস্ট এইটুকুই। আচ্ছা, এবার দেখো এখানে আমরা মান কি পরিবর্তন করব? যেই হারে দাম পরিবর্তন হচ্ছে, এটা এখান থেকে বেশি হারে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, 120। তো এবার আমরা ইএস এর মান বের করি। ডি কিউএস বাই হচ্ছে ডি পি ইনটু পি বাই কিউএস। দেখো এটাকে যদি আমরা মান চেঞ্জ করতে যাই, 120 মাইনাস হচ্ছে 50, নিচে হচ্ছে 20 মাইনাস 10 ইনটু 10 বাই 50। তাহলে এখানে কি হবে? উপরে থাকবে হচ্ছে 70, নিচে থাকে 10 ইনটু 10 বাই 50। দেখো 10 10 কাটা, 0 0 কাটা, এটা থাকলো কত? 7 বাই 5। যদি আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখি তাহলে কত হবে? 1 পয়েন্ট কত হয়? 1.4 হয়, মেবি 1.4 হওয়ার সম্ভাবনা আছে। 5 5 একে 5, 2.0, হ্যাঁ 1.4। তাহলে এটা হয় 1.4। অবভিয়াসলি এটা কি? অবশ্যই ইএস ইকুয়াল টু 1.4 মানে হচ্ছে একের থেকে বড়, একের থেকে বড়। ক্লিয়ার সবাই এটুকু? অবশ্যই এটা একের থেকে বড়, এটুকু সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখে দাও। ক্লিয়ার হলে ডান লিখে দাও। দেখো এটা এককের অপেক্ষা বড় স্থিতিস্থাপকতা হয়ে গেছে। এইভাবে করে বাকি সবগুলা বের করা যায়, শুধু নাম পরিবর্তন করে। এবার একক অপেক্ষা যদি ছোট লিখি আমরা, ছোট ছোট লিখলে এটা হয়ে যাবে এটার থেকে উল্টা, ইএস এর মান কি হয়ে যাবে? এটা থেকে ছোট হবে। তাহলে এখানে আমরা একের থেকে যদি কি হয়? ছোট হয়, তখন তাকে একক অপেক্ষা ছোট স্থিতিস্থাপকতা বলবে। ঠিক আছে, তো এখন আমাদের এখানে মানটা কি পরিবর্তন হবে? দেখো মান পরিবর্তন হবে, ক্লিয়ার করে লিখতেছি। পি কিউএস 10 থেকে 20 হলে এখানে 50 থেকে ধরো যে 60 হইল, 50 থেকে কত হইল? 60। ঠিক সিমিলার আমরা মান বসাই, এখানে হয়েছে কত? 60 মাইনাস 50, আর বাকি সব কি আছে? ঠিক আছে।
তাহলে আমরা কত পাইলাম এখানে, কত পাইলাম? বিয়োগ করলে থাকবে কত? উপরে থাকে হচ্ছে 10, নিচে থাকে 10 ইন্টু 10/50। তাহলে দেখো এই 10 আর এই 10 কাটা, এই 10 কাটলে হচ্ছে 1/5। 1/5 মানে হচ্ছে 0.2। 1/5 মানে কত? 0.2। তাহলে 0.2 কি? অলওয়েজ একের থেকে ছোট, অলওয়েজ একের থেকে ছোট। অতএব ES ইকুয়াল টু 0.2, অর্থাৎ একের থেকে ছোট, অর্থাৎ একের থেকে ছোট। দেখো ক্লিয়ার কিনা সবাই? স্ট্র্যাটেজিক্যালি লিখতে হবে। এটুকু ক্লিয়ার সবাই? ডান লিখে দাও। 3 নাম্বার শেষ, 3 নাম্বার শেষ। স্ট্র্যাটেজিক্যালি যদি করি তাহলে দেখো অনেক সোজা। আর যদি তুমি একেবারে পরিপূর্ণ নিয়ম মেনে করতে যাও তাহলে অনেক পড়াশোনা, অনেক ধরনের করতে হবে তোমাকে। তাহলে এত ঝামেলায় যাওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে এইটুকু ডান সবার? ওকে, সামনে চলে যাই আমরা। এরপরে হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। এরপরটার নাম কি? শূন্য স্থিতিস্থাপকতা। শূন্য স্থিতিস্থাপকতা 4 নাম্বার। 4 নাম্বার ES ইকুয়াল টু 0। ES ইকুয়াল টু কি হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে এই পরিবর্তন তা যদি কি হয়? শূন্য হয়, শূন্য হয়, কোনো পরিবর্তনই যদি না হয়, যোগানের কোনো পরিবর্তনই অর্থাৎ শূন্য পরিবর্তন হয়, তখন তাকে কি বলা হবে? শূন্য স্থিতিস্থাপকতা। তখন আমরা কি বলবো? শূন্য স্থিতিস্থাপকতা বলে। ক্লিয়ার এইটুকু সবাই? এইটুকুকেও যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে চাই তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি। এখানে দাম 10 টাকা থেকে 20 টাকা হলে যোগান 50-এর 50ই রইল, কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ শূন্য পরিবর্তন। অর্থাৎ কি? শূন্য পরিবর্তন। তাহলে কি হয় দেখো, তাহলে আমরা ম্যাথটা করি। ES ইকুয়াল টু DQS বাই হচ্ছে DP ইন্টু P/QS। তাহলে কি হবে? 50 - 50 বাই হচ্ছে 20 - 10 ইন্টু 10/50। তাহলে এখানে দেখো কত হয়? উপরে হয় 0, নিচে হচ্ছে কত? 10 ইন্টু 10/50। তাহলে এই 10 কাটা গেলে থাকে হচ্ছে 0/50 ইকুয়াল টু হচ্ছে 0। 0/50 ইকুয়াল টু কি? 0। অতএব ES ইকুয়াল টু হলো 0। এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই হলো কি আমাদের অ্যান্সার। তাহলে এটুকু সবার ক্লিয়ার? আর একটা আছে, একটা হলেই শেষ, আর একটা করতে পারলেই শেষ। এটুকু হলে ডান লিখে দাও। এটুকু বুঝতে পারলে ডান লিখে দাও। আর সবাই আমাদের পেইড যে ব্যাচ আছে, পেইড ব্যাচে জয়েন হয়ে যাও, কারণ হচ্ছে পরীক্ষার বেশি দিন নাই, সবারই পরীক্ষার জন্য রেডি হওয়া উচিত, ঠিক আছে? পরীক্ষা ভালো করার জন্য আমাদের ব্যাচগুলোতে জয়েন করে ফেলো, খুব দ্রুত জয়েন করো, এবং আশা করি এই 3 মাসে তোমরা অনেক ভালো একটা রেজাল্ট পাবা, অনেক ভালো, যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে ওই গ্যারান্টি দিবে না। আমি গ্যারান্টি দিচ্ছি যে সবাই ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? সবাই ভালো রেজাল্ট করবা যদি আমার সাজেশন অনুযায়ী পড়ো, আমার অনুযায়ী পড়ো। এরপরে দেখো অসীম স্থিতিস্থাপকতা 5 নাম্বার। অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা মানে কি? এটা হয়ে যাবে ইনফিনিটি। এটা হয়ে যাবে কি? ইনফিনিটি, অর্থাৎ এটার কোনো শেষ নাই,
অর্থাৎ এখানে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে যোগানের আপেক্ষিক পরিবর্তন, অর্থাৎ দাম কোনো পরিবর্তনই হবে না। তাহলে দামের যদি পরিবর্তন না হয়, দাম স্থির থেকে, দাম কোনো পরিবর্তনই হয় নাই, যোগান ইচ্ছা মতো পরিবর্তন হচ্ছে, ওই রকম হলে সেটা হয়ে যাবে কি আমাদের অসীম স্থিতিস্থাপকতা। এটা একটু লিখে নেই, আমরা লিখে দেই, কারণ এটা একটু ভিন্ন আছে, একটু ভিন্নতা আছে, জাস্ট ভিন্নতাটুকু আমরা চিহ্নিত করে লিখে নেব। দেখো, যখন দাম স্থির থেকে যোগানের অধিক পরিবর্তন হয় তখন তাকে অসীম স্থিতিস্থাপকতা বলে। যেমন ধরো এখানে আমি যে সূচিটা লিখেছিলাম, দাম 10 টাকা থেকে 10 টাকায় আছে, যোগান কত হয়ে গেছে, যোগান হয়ে গেছে ধরো যে 50 থেকে 100, যোগান কত হয়ে গেছে 50 থেকে 100। এখন হচ্ছে আমরা এটাকে যদি সূত্রের মধ্যে উপস্থাপন করি, দেখি এটার মান কত আসে। তাহলে ডি কিউএস বাই হচ্ছে ডিপি ইন্টু পি বাই কিউএস, তাহলে কত হয় এখানে 100 মাইনাস 50, 10 মাইনাস 10, 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 50। ওকে, তাহলে এবার দেখো এখানে কত আসে, উপরে আসে হচ্ছে 50, নিচে 0 ইন্টু 10 বাই 50। তাহলে এই 50-50 কাটা গেলে উপরে 10 নিচে 0, তাহলে এটার কোনো মান আসে না, এটার কোনো মান আসে না, এই জন্য এটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ ইএস ইকুয়াল টু ইনফিনিটি। এটাই অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার সবাই? এটুকু ক্লিয়ার হলে আমাদের কোশ্চেন ডান। এই যোগান স্থিতিস্থাপকতা থেকে এর থেকে বেশি আর প্রশ্ন আসে না এবং আসবেও না, এর থেকে বেশি পড়ার দরকার নেই। তাহলে আজকে ক্লাস সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না হলে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। তো আবারও বলে দেই যে আমরা আগামী 20 এপ্রিল আমাদের নতুন ব্যাকবেঞ্চার ব্যাচ 1 কমপ্লিট কোর্স লঞ্চ করতেছি। সেই কমপ্লিট কোর্সে যারা হচ্ছে ইমপ্রুভ দিবেন, যারা হচ্ছে কোনো ধরনের এতদিন প্রিপারেশন নেন নাই, যারা টুকটাক প্রিপারেশন নিছেন বাট গুছানো প্রিপারেশন নেন নাই, প্রিপারেশনটাকে ঝালাই করার জন্য আমাদের কোর্সে জয়েন হতে পারেন। তো আমাদের কোর্সের সকল ডিটেলস পেজে দেওয়া আছে, চাইলে হচ্ছে ওইখান থেকে পড়ে নেবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ইনবক্স করবেন। তো ধন্যবাদ সবাই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।